আসসালামু আলাইকুম। আজ 22 জুন, আগামীকাল 23 জুন। 23 জুন একটি তাৎপর্যপূর্ণ দিন এই জন্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রথম চীন সফরে যাচ্ছেন এবং এর চীন সফর হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক মুহূর্ত। দ্বিতীয়ত, দেয়ালের পিছনে এই 23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগের কী অপতৎপরতা ঘটতে যাচ্ছে বা কাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে ঘটাতে যাচ্ছে, সেই বিষয়ে একটি আলোচনা জরুরি বলে মনে করছি। বগুড়ার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই পুত্রের নামে সীমান্ত, আরেকজনের কী জানি নাম, দিগন্ত, দুই ছেলের নামে যে ইউনিয়নের নামকরণ করা হয়েছিল গত পরশুদিন প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা বাতিল করেছেন। এবং গতকাল তিনি যখন মালয়েশিয়ার উদ্দেশ্যে বিমানে আকাশে উঠছেন, ঠিক সেই সময় নারায়ণগঞ্জের 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে সজীবকে প্রথমে ডিবির থেকে পুলিশ হয়ে আবার ডিবির হাতে আটক করা হয়েছে। তাকে নিয়ে তদন্ত হচ্ছে এবং তাকে ঘিরে বেশ কিছুটা বিএনপির ঘরানার রাজনীতিতে চাঞ্চল্যকর আলোচনা, সমালোচনা, হাস্য উপহাস্য, রসাত্মবোধক বিভিন্ন কথাবার্তা চলছে। এখন দুইটি সিগন্যাল হলো, এই শাহ আলম ভিতরের কতটুকু আমি জানি না, কিন্তু নিজেকে নাকি নিজের পরিবেশের ভিতরে পরিচয় দেন জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। অবশ্য তারেক রহমানের পাশে তাকে বসতেও দেখা গেছে, যেহেতু বগুড়াতে বাড়ি, হতে পারে কোনো ছুতো ছাতায় কখনো হয়তো তাদের সাথে কোনো বন্ধুত্ব ঘন মুহূর্ত ছিল, সেটার রেশ ধরেই তিনি সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে অনেক দূরে এগিয়ে গেছেন। উনি প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে সংসদ সদস্য হয়ে মন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছেন, তো অনেকটা পথ ডিঙিয়ে গেছেন। কিন্তু তাকে থামিয়ে দিয়ে গেছেন সরাসরি তারেক রহমান। সেই নামের গেজেট তার সামনে যেটা উপস্থাপন করা হয়েছিল তিনি সেটা বাতিল করে দিয়ে গেছেন। দ্বিতীয়ত, তিনি যখন, সেটা হলো তার সশরীরে ফিজিক্যালি থাকা অবস্থায়, কিন্তু আজহারুল ইসলাম মান্নানের ছেলেকে যখন অ্যারেস্ট করা হয় তখন তিনি দেশে ছিলেন না, কিন্তু পুলিশের বিবৃতিতে এসেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একজন এমপি সদস্যর ছেলেকে তো সহজেই, তাও ক্ষমতায় বর্তমানে বিএনপির এমপি, তিনি, তাকে ধরা সম্ভব না। কিন্তু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা? পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাকি সিভিল সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? কার নির্দেশে সেটা এখনও প্রকাশিত নয়। তো এই দুটি উদাহরণ আমি কেন টেনে নিয়ে আসলাম এখন বলছি। সেটা শুধু এই দুইজনই নয়, বিএনপিতে সারা দেশে আরও অনেক বিএনপি নেতা রয়ে গেছে, প্রভাবশালী বিএনপি নেতা রয়ে গেছে, যারা আওয়ামী লীগকে এখনও প্রমোট করছে, যারা এখনও বিএনপির ভিতরে বসে বর্তমান বিএনপির সিচুয়েশনকে মেনে নিতে পারছেন না, মনোদাহে দলছেন, যারা অন্তর্দাহে যারা পুড়ছেন এবং যারা চাঁদাবাজকে আয়ের একটি বড় পথ হিসাবে বা অবৈধ ব্যবসা, মাদক ব্যবসাকে আয়ের একটি মোক্ষম ব্যবসা হিসাবে ধরে নিতে চাচ্ছিলেন, তাদের মুখে বড় ধরনের চটেপাঘাত যে এই চাঁদাবাজি, এই মাদক ব্যবসা বা পুলিশের সাথে মিলে এই এই অ্যারেস্ট বাণিজ্য, হয়রানি বাণিজ্য আর চলবে না। কিন্তু এর উপরে ভিত্তি করেই আমি আরও 10 দিন আগের থেকেই দেখে আসছি বা বলার চেষ্টা করেছি যে 23 তারিখে আওয়ামী লীগ প্রতি জেলায় বা থানাতে যে প্রোগ্রামগুলো করবে, স্থানীয় বিএনপির নেতারা তার সাথে জড়িত। স্থানীয়
বিএনপির নেতারা যারা চাঁদায় যাদের আয়ের উৎস, চাঁদা নিয়ে সেই চাঁদাকে আবার উপটোকন হিসাবে উপরে পাঠিয়ে তাদের যে পদ পদবি ক্রয় করা, কিনে নেওয়া, সেটাকে ব্যবহার করেই আওয়ামী লীগকে তারা সুযোগ করে দেবে। আপনারা যদি লক্ষ্য করেন, এটা সাহসিকতার প্রয়োজন আছে এই লক্ষ্য করাটা, অর্থাৎ সময় যেমন দিতে হবে তেমনি সাহসের প্রয়োজন। বিএনপির অনেক নেতা ব্যানসন সিগারেট পকেট ভরে নিয়ে নিয়ে থানাতে গিয়ে ওসি সাহেবদের দিচ্ছে বা তাদের এলাকার দায়িত্বপ্রাপ্ত এসআই সাহেবদেরকে দিচ্ছে, তাদের এই গোপন ব্যবসাকে যেন সামনে নিয়ে না আসে, বা চাঁদাবাজির যে এলাকাগুলো রয়েছে বা যে পথে তারা চাঁদা কালেকশন করছে, এই জিনিসগুলো যেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রকাশ না পায়। এবং তার বিরুদ্ধে, এইসব নেতাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ নিচের থেকে যায় অথবা উপর থেকে তাকে ধরবার বা তাকে নিবৃত্ত করবার কোনো চেষ্টা বা রিপোর্ট আসে, নামীয় তালিকায় থাকে, সেটাও যেন এই থানা ওসি সাহেব বা এসআই সাহেবরা হজম করে ফেলেন, মিউট করে রাখেন এবং তাদেরকে যেন সতর্ক করে সাবধান করে দেন, তাহলে তারা আরও সাবধান হয়ে যাবে। এই জন্য পুলিশের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা থানার গেটে গিয়ে বসুন, রাতে দেখুন কারা কারা যাচ্ছে পকেট ভর্তি বেনসন সিগারেট। এই জায়গাগুলো বিএনপির প্রকৃত পক্ষেই যেসব নেতারা আছেন, যারা অর্থের লোভী নয়, পদের লোভী নয়, কিন্তু মনে প্রাণে বিএনপিকে ক্ষমতায় রাখতে চান, দেখতে চান, তাদেরকে এগিয়ে আসতে হবে। এখন এইটা তো বিএনপির ঘরোয়ানা গেল, যে কিভাবে বিএনপি নীরব থেকে আওয়ামী লীগকে 23 তারিখের প্রোগ্রাম সাকসেস করবার জন্য পথ করে দিচ্ছে, এটা ওপেন সিক্রেট। দ্বিতীয়ত, বাংলাদেশকে এই মুহূর্তে সবচেয়ে বড় সতর্ক অবস্থানে যেতে হবে হলো, বাংলাদেশের ভিতরে যেসব রাষ্ট্রদূত রয়ে গেছে, রাষ্ট্রদূতের সাথে যেসব অ্যাটাচিগুলা রয়ে গেছে, অর্থাৎ ইকোনমিক্যাল ক্যাডার, মিলিটারি অ্যাটাচিড সোর্স, জনশক্তি রপ্তানি বিষয়ে যেসব এজেন্টগুলো এই রাষ্ট্রদূতের মাধ্যমে এদেশের সিভিলিজমের ভিতরে সচরাচর ঘুরে বেড়ায়, যাদের সাথে মিটিং করার নামে যে কোনো অফিসে অবাধে ঢুকছে, ঘুরছে ফিরছে, এদেরকে খুব সতর্কতার সাথে যদি অবজারভেশনে না আনা যায়, বাংলাদেশে আবার যে কোনো ধরনের গুপ্ত ষড়যন্ত্রকারীরা লোক সমাগম ঘটাতে পারে এবং বর্তমান সিচুয়েশনের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করতে পারে। এই জন্যই একেবারে রাষ্ট্রদূত থেকে শুরু করে তাদের কর্মকাণ্ডকে অত্যন্ত দক্ষতার সাথে আমাদের নিজস্ব গোয়েন্দা বাহিনীগুলোকে দিয়ে নজরদারিতে আনা অত্যন্ত জরুরি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ইসরায়েল আমাদেরকে অনেক দিন ধরে অবজারভেশন করে আসছে যে হামাস বা ফিলিস্তিনের হয়ে বাংলাদেশের যেসব মানুষ কথা বলে বা ফিলিস্তিনির পক্ষে বাংলাদেশের যে সমচিন্তা ভাবনা, অর্থাৎ দ্বিজাতি ভিত্তিক সরকার গঠন, ফিলিস্তিনিতে যে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রদূত বা বাংলাদেশের যে মনোভাব জাতিসংঘের মাধ্যমে জানানো বা বিভিন্নভাবে জানাচ্ছে, এটা ইসরায়েলি ভালো চোখে নেয়নি। যদিও ফিলিস্তিনি সেনা কর্মকর্তারা আমাদের মিলিটারি একাডেমিতে ট্রেনিং নিচ্ছে বা বিভিন্ন কোর্সে মিরপুরে স্টাফ কলেজে আসছে, এই তথ্যগুলো ইসরায়েল, এই সংবেদনশীল তথ্যগুলো ইসরায়েল সংগ্রহ করেছে এবং তাদের সোর্স আমাদের দেশে এইসব যে কোন কোন দেশের রাষ্ট্রদূতদের মাঝে মাছ দিয়ে তারা এগুলো কালেকশন করছে। বিশেষ করে আমি ভারতকে ইন্ডিকেট করব। ভারতের সাথে ইসরায়েলের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসরায়েলের যেহেতু রাষ্ট্রদূত বাংলাদেশে নাই, তাহলে তাদের সোর্সের প্রথম মাধ্যমই হবে ভারতের রাষ্ট্রদূত। ভারতের রাষ্ট্রদূতের যে অফিসে যেসব শাখার লোকজন রয়েছে, এর ভিতরে মোসাদের সরাসরি কোনো মোসাদের এজেন্ট যে থাকবে না, এটা একেবারেই নির্ভুল। সরাসরি মোসাদই হয়তো ভারতের এম্বাসিতে বসে অফিস আদালত করছে এবং যে সেক্টরের হয়ে তিনি হয়তো ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস
ব্যবসা, ক্ষুদ্র শিল্পের ব্যবসা বাণিজ্য নিয়ে যেসব অ্যাটাচিগুলো কাজ করছে, সেই হয়তো মোসাদের এজেন্ট। এখন কথা হলো, এরা কোথায় কোথায় যাচ্ছে, কোন কোন অফিসে যাচ্ছে, তারা কোন মানসিকতার মানুষ, কাদের সাথে তারা মিটিং করছে প্রকাশ্যে বা গোপনে, কাদের সাথে তারা ফোনে কথা বলছে, এই জিনিসগুলো অত্যন্ত দক্ষতার সাথে না নিয়ে আসতে পারলে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে অলরেডি ইসরায়েলও বলেছে এবং আমেরিকাও কিছুটা সুর মেলাচ্ছে। যদিও আমেরিকা চাচ্ছে বাংলাদেশে বড় ধরনের একটি তৎপরতা ঘটাইতে বা তাদের পক্ষে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা অনেকটা নেবার চেষ্টা করছে, সেভাবে কাজ করছে। কিন্তু তার আগে বাংলাদেশে যদি অন্যভাবে কোনো সিচুয়েশন জুলাই আগস্টের মতো তৈরি করতে চায়, যে সিচুয়েশনটা ভারতের পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠা পুনর্স্থাপনের জন্যই করা হয়, সেই জায়গাটাতে সজাগ থাকতে হবে। তাহলে আমি দুইটি ধারার কথা বলছি। একটি হচ্ছে দেশের বাইরের ষড়যন্ত্র, কোন রাষ্ট্রদূতের মাঝ থেকে, কোন রাষ্ট্রদূত ভবনের অ্যাটাচিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দ্বিতীয়টি, বিএনপির ভিতরে বসে কারা এই প্রশ্নবিদ্ধ কাজগুলোর সাথে জড়িত, যারা নিজেদের পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক পরাক্রমশালী শক্তিকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, বিএনপিকে দীর্ঘস্থায়ী করে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপির রাজনীতিকে, বা কারা এই রাজনীতির নামে তাদের নিজস্ব আয়ের বিরুদ্ধে রাজনীতিকে ব্যবহার করে বড় ধরনের অর্থ সম্পদের মালিক হতে চাচ্ছে, দলের দিক না তাকিয়ে। দল ক্ষমতায় থাকবে সেটা যেমন চাচ্ছে, অর্থাৎ দল ক্ষমতায় না থাকলে তো তাদের এই ধরনের ব্যবসা বাণিজ্যে উৎকর্ষতা আনা যাবে না। অতএব দল ক্ষমতায় থাক, কিন্তু তাদের এই অবৈধ কাজের সুযোগ করে দিতে হবে। এরা কারা? এখানে দলকে নীতিগতভাবে একটি শক্তিশালী অবস্থানে দাঁড়াইতে হবে। সেটা হলো মেরুদণ্ড খাড়া করে দাঁড়ানো, অর্থাৎ দলকে এমনভাবে রাজনীতির ভিতরে আনতে হবে, দলকে যেমন বুঝতে হবে, বিশ্বাস করতে হবে তার জনসমর্থন রয়েছে, জনগণকেও তেমনি বুঝাইতে হবে দল নীতিগতভাবে জনসমর্থন পুষ্টর জন্য জনবান্ধব একটি রাজনৈতিক দল। কিন্তু মাঝখানে যে বেড়া বা প্রতিক্রিয়াশীল মানসিকতার নেতা, যারা সরকারের মনোভাব এবং জনগণের মনোভাবের মাঝখানে দাঁড়িয়ে নিজেদেরকে প্রভাবিত করতে চায় সমাজ ছেড়ে এলাকায়, এলাকা ছেড়ে রাষ্ট্রে, এদেরকে একেবারে ডিজিটাল ডিভাইস লাগিয়ে তাদের বডিতে, শরীরে এমনভাবে ইন্ডিকেট করে রাজনীতি থেকে আস্তে আস্তে সাইড করে দিতে হবে, যেন সরকার এবং জনগণের মাঝে এই গ্যাপটা আর কখনো দেয়াল হয়ে, প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়। আর তারাই হলো এই চাঁদাবাজি নেতা, তারাই হলো পারিবারিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত হবার নেতা। অর্থাৎ তারা এমন একটি ভাব চাচ্ছে যে তারা একবার নেতা হয়ে দাঁড়িয়েছে, এই নেতা আমৃত্যু থাকবে এবং তার অনুপস্থিতিতে তার পরিবার, তার ছেলে, তার ওয়াইফ, তারাই ওই জায়গাটা দখল করবে। অন্য কেউ যেন আর যত ভালোই কাজ করুক আর যেন নেতা হয়ে উঠে আসতে না পারে। এই যে নিজেকে ধরে রাখার প্রতিযোগিতা করতে গিয়েই এই গ্যাপের মাঝেই অনেক ভালো ভালো কর্মী নেতা যেমন সামনে আগাইতে পারছে না, তাদেরকে বিভ্রান্তির ভিতরে রেখে বিএনপির এই তথাকথিত চাঁদাবাজ নেতারা বিএনপির বড় ধরনের একটি জাল হয়ে এদেশের অভ্যন্তরে বিএনপির ভিতরে লুকোচুরি খেলছে। এদেরকে অবশ্যই ইন্ডিকেট করা এবং সাহসিকতার সাথে দল থেকে সাইড করে দেওয়ার ক্ষমতা থাকতে হবে দলকে, অর্থাৎ কেন্দ্র পরিশুদ্ধ নেতা দ্বারা পরিচালিত হতে হবে, যারা এই চাঁদাবাজদের থেকে নিজেরা চাঁদা নেবে না, যারাই আধিপত্য বিস্তার করে ক্ষমতায় আসার জন্য যে গ্রুপিং, যে বলাই তৈরি করে নিজেরা অভ্যন্তরীণ কলহে জড়িয়ে পড়ছে, এই ধরনের মানসিকতাকে সাপোর্ট দেয় কেন্দ্রীয় নেতারা। অর্থাৎ কেন্দ্রে যে বিভাজন, তারা চায় ওই এমপি হয়ে আসুক, আর একজন চাচ্ছে ওই এমপি, অর্থাৎ কেন্দ্রেও দেখাতে চায় কার আন্ডারে কতজন এমপি মন্ত্রী
আছে যেটা প্রাইম মিনিস্টারের নজরে আনার চেষ্টা করে যে সে নিজে তাহলে কতটা শক্তিশালী। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যে কাজ করে জনসেবা করে নিজেকে স্বকীয়ভাবে রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত হয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করবে, সে নেতা হতে, তাকে নেতা বানাইতে হবে। কারোর সুপারিশের নেতা হলেই বুঝতে হবে বস্তা বস্তা টাকার ব্যবহার হয়েছে। এই জায়গাগুলোকে আরও যদি দৃষ্টিতে না আনা যায়, দল অভ্যন্তরীণভাবে দুর্বলই থেকে যাবে। এর ভিতরে অনেক বিএনপির এগুলো কি রিসার্চেবল আইটেম। এগুলো আমলিগ কেন ধ্বংস হয়েছে, আমলিগ জনগণের থেকে কেন বিচ্ছিন্ন, অর্থাৎ আমলিগের সব থেকে বড় দুশ্মনী ছিল পারিবারিক তত্ত্বভিত্তিক রাজনীতি। অর্থাৎ শেখেরা বাংলাদেশকে জোনে ভাগ করে নিয়েছিল, বরিশাল জোন, খুলনা জোন, ফরিদপুর জোন। ওদিক শেখ হাসিনার শ্বশুরবাড়ি হিসাবে রংপুরকে ততটা শক্তিশালী যদিও করতে পারেনি, কিন্তু দাঁড়াতে চাচ্ছিল সেইভাবে। এই যে পারিবারিক দম্ভতা রাজনীতির কেন্দ্র থেকে জনগণকে অন্ধকারে ঠেলে দেয়, এই জায়গাগুলো বিশ্লেষণ করা প্রয়োজন এবং সেই বিশ্লেষণধর্মী স্ক্রিপ্টগুলো প্রধানমন্ত্রীর সামনে যাওয়া উচিত, তাকে জ্ঞাত করা উচিত। এবং ইতিমধ্যেই যেহেতু 4 মাস হয়ে যাচ্ছে সরকার, এর ভিতরেই কিছু নিরপেক্ষ লোক কেন্দ্রে থাকা উচিত যারা অ্যাট এ গ্লান্সের মতো বাংলাদেশকে অবজারভেশন করতে পারে। ওই শাহ আলমের মতো কে ছেলের নামে, বংশ পরম্পরার নামে, ইউনিয়নের নাম, থানার নাম, এলাকার নামে প্রতিষ্ঠিত করে নিজেরাই পরিবার ঘিরে এমনভাবে একটি আবেশ, একটি মেঘের ছায়া দিয়ে ঢেকে দিতে চায় যে সেখানে এই পরিবার ছাড়া আর কেউ নেই। কিন্তু এটা সবচেয়ে বড় ঘৃণিত কাজ। এই ধরনের আরও কোথায় কারা হচ্ছে, যারা নিজেরা পারিবারিকভাবেই সব পদ পদবি, জেলার যত সংগঠনের সব মুখ্য শক্তিগুলো তাদের দরজায় দাঁড় করিয়ে দিচ্ছে, বাকিরা সব অন্ধকারে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে মনক্ষুণ্ণ হওয়া কর্মীদেরকে ফিরিয়ে আনতে পারছেন, অর্থাৎ চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব জেলার যত সংগঠনগুলো রয়েছে সেই সব জায়গায় বসিয়ে দেওয়া, বড় বড় প্রতিষ্ঠানে নিজেদের আত্মীয়করণ করে ফেলা, বাকি সব অনীহার ভিতরে পড়ে যায় যে আমরা তাহলে কেন শ্রম দিচ্ছি, কিসের জন্য শ্রম দিচ্ছি, আমরা কারা। এই প্রশ্ন থেকে দলকে বের হয়ে আসতে হলে এই মুহূর্তে যেটা প্রয়োজন, কালকে 23 তারিখ, কাল সারা জেলায় আমলিগ প্রোগ্রাম করবে এবং এই প্রোগ্রামের পিছনে কোন কোন রাষ্ট্রদূতের ভিতর থেকে এদেরকে শেল্টার দিয়ে বা এদেরকে আনছিন মানে দিয়ে সংগঠনগুলোকে তাজা করতে রাখা, এর ভিতরে বড় কাজ করবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, এনজিওগুলা কোন কোন এনজিওগুলো ভারতমুখী এনজিও, রাশিয়ার নেই, ইসরায়েলের থেকে কোন এনজিওর মাধ্যমে এদেশে পয়সা আসছে বা তাদের অনুগামী আর কোন কোন মাধ্যমে কোন এনজিওর ভিতরে পয়সাগুলো ঢুকছে, এই এনজিওদের লোকগুলোকে থামিয়ে দেওয়ার কোন চেষ্টা করা যায়, কিভাবে প্রতিরোধ করে তোলা যায় সেইটা। দ্বিতীয়ত হচ্ছে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমলিগের যেসব নেতারা এখনও মাথা খাড়া করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই এলাকায় কারা বিএনপির নেতা দেখেন, বেশি না 50,000 1 লাখ টাকাই হলেই বিএনপির নেতারা বিক্রি হয়ে যাচ্ছে। বলছে ওই সাইডে গিয়ে তোমরা ঝটিকা মিছিল করে দাও, পথ তারা আগলে দিচ্ছে এবং তারা বলছে আমরা এদিকে এই কাজে ব্যস্ত থাকবো, তোমরা এদিকে মিছিল করবা, পয়সার বিনিময়। এটি হচ্ছে দিব্য সত্য কথা। এবং তারা নিজেদেরকে শেল্টার দিতে, আমি আবারও বলছি, এরা থানার সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ শৌখিন সম্পর্ক গড়ে তুলছে যেন তাদেরকে না ধরে। তারা যে অবৈধ কাজ করছে সেই অবৈধ কাজকে বৈধতা করতেই তারা থানার সাথে লিয়াজও রাখছে। অতএব কেন্দ্রকে, থানাকে যেমন কঠিন নির্দেশ দিতে হবে, বিএনপির এই ধরনের অবৈধ লোকজন থানার সাথে যে সম্পৃক্ততা গড়ে তুলছে তার থেকে যেন দূরে থাকে। দ্বিতীয়ত বিএনপির যারা পদ পদবীর মোহে নয়, নিরেট দল করে, ক্লিন ইমেজ বলতে আবার একটি অপব্যাখ্যা শুরু হয়েছে, অর্থাৎ 17 বছরে কারা কেস কালামে জড়ায়নি, এরাই ছিল আমলিগের অত্যন্ত বুকের ভিতরকার মানুষ, যাদের নামে মামলা হামলা হয়নি, কিন্তু বিএনপি করে। এরা ক্লিন ইমেজ নয়। ক্লিন ইমেজের নিয়ে আমি আরেকটি ভিডিও পরবর্তীতে করব, কিন্তু আগামীকাল 23 তারিখ এই নিয়ে যে সতর্কবাণী দিয়ে আমি একটি ভিডিও করলাম, আশা করি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্থানীয় সরকারগুলো
এবং প্রকৃতপক্ষে বিএনপির নেতা নেত্রীগুলো দৃষ্টি আকর্ষণে আসবেন এবং আগামীকালের জন্য সতর্ক অবস্থানে থাকবেন। আসসালামু আলাইকুম।